ওকে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা ২০২৬ সালে সপ্তম শ্রেণীতে আছেন, আপনাদের ২০২৬ সালের নতুন ইংরেজি টেক্সট বুক নিয়ে সেখান থেকে আমি নিয়মিতভাবে আপনাদের ইউনিট ওয়াইজ লেসন অনুযায়ী ভিডিও ক্লাস দিব। আশা করি সেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আজকে সেই অনুযায়ী আমরা ইউনিট 1 এর দুইটা লেসন দিব। ইউনিট 1 এর এখানে দেখেন টাইটেল দেওয়া আছে অ্যাটেনশন প্লিজ, মানে দয়া করে বা অনুগ্রহ করে মনোযোগী হও, এরকম একটা কথা আসছে, এটার অর্থ দাঁড়াচ্ছে। সো এই জায়গায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি শুরুতে। এই ছবিতে দেখেন দেখাচ্ছে একজন শিক্ষিকা আছেন এবং পাশাপাশি শিক্ষার্থী যারা আছে তারা আছে এই জায়গায়। এবং নিচে আরেকটা ছবিতে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে, সে আরেকজন ছেলেকে রেলওয়ে স্টেশন কোন দিকে সে নির্দেশনাটা শিখিয়ে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে। সো আমরা এটার মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু জানতে পারবো যে এই ইউনিটটা পড়ে কি কি জানা যায় সেটা এই যে নিচে দেখেন দেওয়া আছে খুব সুন্দর করে। এখান থেকে আপনারা যা বুঝতে পারবেন, প্রায় ইউনিটেই এরকম কিছু বিষয় দেওয়া থাকবে। আজকেরটা আমি একটু বলে দিই, সেটা হলো আপনি ইনস্ট্রাকশন ফলো করতে পারবেন, আদেশ দেওয়ার ব্যাপারটা আপনি দিতে পারবেন। ইনস্ট্রাকশনস বলতে নির্দেশ বা নির্দেশনা। রিকোয়েস্ট, কাউকে অনুরোধ কিভাবে করবেন, কোনো কিছু সবার মধ্যে বলবেন কিভাবে, এবং অ্যাক্ট অ্যাকর্ডিংলি মানে হচ্ছে আপনি কিভাবে কোনো একটি বিষয়ের উপরে কোনো অভিনয় করবেন। এখানে অভিনয় বলতে সেটা বোঝায় নাই, জাস্ট আপনি কনভারসেশনটা কিভাবে করবেন একটি নির্দিষ্ট বিষয়ের উপর সেটা। এছাড়াও নিচে আরেকটা দেওয়া আছে, এখানে দেখেন আপনি যে ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হলো স্বর, যে ভঙ্গিটা আপনি অনেক সময় কথা বলার ক্ষেত্রে আমরা কণ্ঠের ওঠানামা করে থাকি, সেটাকে আসলে ইন্টোনেশন বলা হচ্ছে। সো এইগুলো সম্পর্কে আপনি জানবেন কোথায় থামতে হবে, কোথায় ছাড়তে হবে, কোথায় জোরে বলতে হবে, মানে কনভারসেশন করলে যেটা হয় আর কি। অ্যান্ড শেষে বলা আছে দেখেন এই জায়গাতে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, তাই না? তো এর মাধ্যমে কি হবে, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। সো অনেক ভালো বিষয় রয়েছে। আমরা চলে আসি আমাদের মূল পড়ায়। লেসন 1 টাইটেলটা দেওয়া আছে দেখেন ইন দ্য ক্লাসরুম, মানে হলো শ্রেণীকক্ষের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই প্রথম ছবিটা দেওয়া আছে, শিক্ষিকা এবং পাশাপাশি শিক্ষার্থী যারা আছে তাদের ভেতরে একটা কনভারসেশন হবে এখানে, সেটাই নিচে দেওয়া আছে টিচার অ্যান্ড স্টুডেন্টস বলে। সো আমরা একটু পড়ে ফেলি। টিচার বলছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শুভ সকাল এবং তোমাদের সবাইকে স্বাগতম। এভরিবডি বলতে সবাইকে বোঝায়। চলেন আমরা একটা কাজ করি, আমরা একটু যে ভোকাবুলারিজ রয়েছে সেটা একটু দেখে আসি। এখানে দেখেন গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম স্বাগতম জানানো, এভরিবডি সবাই, টিচার শিক্ষক, তারপরে দেখেন রেডি প্রস্তুত, ক্লাস শ্রেণী বা ক্লাস, ইয়েস মানে হ্যাঁ, তারপরে গেট মানে পাওয়া বা অর্জন করা, নিউ মানে নতুন, বুক মানে বই, এরকম রিমেম্বার মনে রাখা, ব্রিং মানে আনা, তারপরে এভরিডে প্রতিদিন, স্পিক কথা বলা, ইংলিশ ইংরেজি, ক্লাসমেট মানে কি সহপাঠী। সো এইগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম। আশা করি এবার আপনারা ভালোভাবে বুঝতে পারেন। স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা বা মিস। এখানে যেহেতু মহিলা শিক্ষিকা রয়েছেন তার জন্য আমরা এটা বলে মিস বলবো। টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? তখন স্টুডেন্টসরা বলছে কি ইয়েস টিচার, হ্যাঁ মিস আমরা রেডি। তারপরে টিচার জিজ্ঞাসা করছেন হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? তখন স্টুডেন্টসরা বলছে দেখেন ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ মিস আমরা পেয়েছি। তারপরে টিচার জিজ্ঞাসা করছে গুড, ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, দয়া করে তোমরা তোমাদের ইংরেজি বইটা প্রতিদিন নিয়ে আসার কথা মনে রাখবা বা ভুলে যেও না। তারপরে কি বলছে দেখেন অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি। এখানে দেখেন এই লাইনটাতে যদি আমি বলি যে শিক্ষিকা বলে দিলেন ওদেরকে আমার সাথে তোমরা ইংরেজিতে কথা বলবা অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমরা তোমাদের সাথেও মানে তোমাদের সহপাঠীর সাথেও ইংরেজিতেই কথা বলবা। সো এই নির্দেশনা কিন্তু এখানে শিক্ষিকা দিলেন। আমরা বুঝতে পারলাম যে এখানে নির্দেশনা বলতে এই অংশে যেটুকু বলা হয়েছে এটা কিন্তু নির্দেশনা। সেটার উপর বেস করে বি নাম্বার অ্যাক্টিভিটিসটা আপনাদের করতে হবে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। পেয়ার্স মানে হলো জোড়ায় জোড়ায়, ঠিক আছে, বা এক জোড়া, দুজন মিলে পেয়ার্স হওয়া যায়। সো আপনি কথা বলছেন, আপনার একটা পার্টনার থাকবে, তার সাথে আপনি কথা বলবেন, ক্লাসমেটের সাথে এটা। তো আপনারা কী নিয়ে আলোচনা করবেন সেটাও কিন্তু বলেই দেওয়া আছে। দেখেন এই যে নিচে আমরা একটা প্রশ্ন দেখব, ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইয়োর পার্টনার। এই যে নিচে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে
এই কোশ্চেনটাই আসলে আপনি আপনার ওই যে আরেকজন সহপাঠীর সাথে আলোচনা করবেন। আসলে এখানে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, মানে শিক্ষিকা তার শিক্ষার্থীদেরকে কি করতে বলল। আস্ক বলতে আমরা জানি জিজ্ঞাসা করা, বাট এখানে আস্ক বলতে বলা, কোনো কিছু বলা, ঠিক আছে। সো এটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি। আসলে সেটা দেখাইলে আপনাদের জন্য ইজি হবে, আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। চলুন আমি আপনাদেরকে আমাদের যেটা রেডি করা আছে সেটা নিয়ে একটু দেখিয়ে আসি। এখানে আপনারা একটু দেখেন, এইটা আমাদের সেই আমাদের অ্যাক্টিভিটিসটা। এখানে বলা আছে দেখেন, দ্য টিচার গিভস সাম সিম্পল ইনস্ট্রাকশন টু দ্য স্টুডেন্টস, কিছু সহজ নির্দেশ বা নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীদেরকে। হি আস্ক দেম টু ব্রিং, তারপরে দেখেন ইনস্ট্রাকশনস বলতে কিন্তু নির্দেশনা, হ্যাঁ। তো তিনি তাদেরকে ব্রিং মানে আনা ইংলিশ বইটা এভরিডে, আর অলসো টেলস দেম টু স্পিক ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড ক্লাসমেটস। তিনি তাদেরকে বই প্রত্যেকদিন আনতে বলেছেন এবং তার সাথে এবং তাদের যে শিক্ষার্থীদের যে সহপাঠী রয়েছে তাদের সাথে ইংরেজিতে কথা বলার কথা বলেছেন। আর তারপরে যে লাইনটা বলা আছে সেটা বলেছে দেখেন যে দিস ওয়ে দ্য স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি অ্যান্ড ইমপ্রুভ দেয়ার স্কিলস। এবং এইভাবে যদি তারা আসলে কথা বলে, ওই শিক্ষার্থীরা কথা বলে, তাহলে তারা কী করবে, তাদের ইংরেজি বলার যে বিষয়টি, সে যে দক্ষতা, স্কিল মানে দক্ষতা, ইমপ্রুভ মানে কি উন্নতি করা বা বাড়ানো, বৃদ্ধি করা, হ্যাঁ। তো সেটাকে তারা আরও উন্নতি করতে পারবে সেই জায়গায় এবং সেটা বৃদ্ধি পাবে তাদের সেই দক্ষতাটা। সো এইটা কিন্তু দুইজন মিলে আলোচনা করতে বলা হয়েছে, এটা উদাহরণ হিসেবে আমি এখানে দিয়ে রাখলাম। আপনারা এর বাহিরেও কিন্তু আলোচনা করতে পারেন ওই কোশ্চেনটার উপরে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আসি, এখানে আমরা দেখব নাও আনসার দিস কোয়েশ্চেন্স। সো এই জায়গাতে দেখেন একটি বিষয় একটু বলে নিই আপনাদেরকে। এই যে দিস, এটা উচ্চারণ আমরা কী করব, দিজ, দয় রস্যই বর্গীয় জ, দিজ। দিজ মানে হচ্ছে যদি যদি আপনি এরকম মনে করেন যে আপনার নিকটে অনেকগুলো বস্তুকে আপনি নির্দেশ করতে চাচ্ছেন, দেখিয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দিজ ব্যবহার করবেন। আর যদি আপনি আপনার নিকটবর্তী অল্প একটি বস্তু যেটা আছে সিঙ্গুলার, সেই বস্তুকে আপনি দেখাইতে চাচ্ছেন বা কিছু নির্দেশ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দিস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো দিসটা হচ্ছে সিঙ্গুলার কোনো বস্তুকে নির্দেশ বা দেখিয়ে দেওয়ার জন্য, আর দিজ হচ্ছে নিকটবর্তী প্লুরাল কোনো বস্তু কে আসলে নির্দেশ করার জন্য। ওকে, সো আমরা নিচের এই কোয়েশ্চেনগুলো দেখি 1 2 3 4, এই কয়েকটা কোয়েশ্চেন অনুযায়ী আমাদের কী করতে হবে, এই কোয়েশ্চেনগুলো পড়তে হবে এবং এখান থেকে একটু উত্তর করার চেষ্টা করতে হবে। যেমন আপনি যদি ইংলিশে আপনার টিচারের সাথে কথা বলে থাকেন কিনা, যদি বলে থাকেন তাহলে হোয়েন অ্যান্ড হাউ অফেন। হাউ অফেন মানে কি কতবার, তাহলে কখন বলেন এবং কতবার বলেন। 2 নম্বরে দেখেন ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, আপনি কি আপনার বন্ধু সহপাঠীর সাথে কথা বলেন। ইফ সো হাউ অফেন, তাহলে যদি বলে থাকেন তাহলে কতবার বলেন। 3 দেখেন ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, আপনি কি স্কুলের বাইরে বা ক্লাসের বাইরে ইংলিশে কথা বলেন। যদি বলে থাকেন তাহলে হোয়ার ডু ইউ স্পিক ইট, তাহলে আপনি কোথায় সেই কথাগুলো বলেন। 4 নম্বরে আপনি যদি দেখেন ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, আপনি কি কোনো ইংরেজি অনুষ্ঠান, প্রোগ্রাম মানে অনুষ্ঠান দেখেন টিভিতে। যদি দেখে থাকেন হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, আপনি তাহলে কোন অনুষ্ঠানগুলো দেখে থাকেন আর কি, হ্যাঁ। এই হলো প্রশ্ন, এইটারই আপনাকে উত্তর করতে হবে। আমি এইদিকে লিখে রেখেছি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা পড়ে দিচ্ছি না, কেননা প্রত্যেকটা পড়ে দিলে আপনাদের জন্য একটু মানে ভিডিওটা বড় হয়ে যায়, লং হয়ে গেলে একটু সমস্যা মনে হয়। সো আপনারা একটু দেখে নেবেন, ভিডিওটা পজ করে এগুলো আপনারা তুলে নিতে পারেন, এই কোয়েশ্চেন অনুযায়ী তুলে নিতে পারেন। এটি কথা বলে রাখি যে যেই উত্তরগুলো এখানে দেওয়া আছে সেগুলোই যে হইতে হবে হুবহু এরকম না, আপনি এর বাহিরেও কিন্তু উত্তর করতে পারবেন। জাস্ট প্রশ্নের সাথে সম্পর্কিত যেন হয়, সেই অনুযায়ী যেন উত্তরটা হয়, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, আমি তারপরেও আপনাদেরকে একটু দু একটা বলে দিই, তাই না, তাহলে একটু সুবিধা হবে। যেমন এখান থেকে আমি যদি বলি ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট, যদি আপনি ক্লাসের বাইরে কথা বলেন তাহলে কোথায় কথা বলেন। আউটসাইড দ্য ক্লাস আই সামটাইমস স্পিক ইংলিশ অ্যাট হোম উইথ মাই সিবলিংস অর হোয়েন আই ইউজ দ্য ইন্টারনেট, মানে আমি আউটসাইড ক্লাসের বাইরে যদি কথা বলি তাহলে আমি আমার ভাই বোনদের সাথে কথা বলে থাকি,
মামাতো চাচাতো খালাতো ভাই বোনের সাথে, অথবা আমি ইন্টারনেটে হয়তো বা আমার পরিবারের কেউ বিদেশে থাকে তাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় ইংরেজিতে কথা বলে থাকি, এটা আসলে বোঝাচ্ছে। সো আপনি আপনার মতো করে উত্তর করে দিতে পারেন অথবা এটাই লিখে দিবেন। তারপর আপনি এইখানে যদি আমি নিচেরটাতে একটু আসি, আপনি এখানে খুবই ভালোভাবে দেখবেন, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? আপনি কি কোনো ইংরেজি অনুষ্ঠান টিভিতে দেখেন? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তাহলে যদি দেখেন তাহলে কোন অনুষ্ঠানগুলো আপনি টিভিতে দেখেন, সেটার উত্তর এখানে দেখেন, ইয়েস আই ওয়াচ ইংলিশ নিউজ অ্যান্ড সামটাইমস কার্টুনস অর ডকুমেন্টারিজ অন টিভি। আমি হ্যাঁ আমি দেখি, আমি ইংরেজি খবর দেখি এবং কখনো কখনো কার্টুন দেখি, অথবা কি দেখি, ডকুমেন্টারিজ, তথ্যচিত্র। ঠিক আছে, ডকুমেন্টারি বলতে তথ্যচিত্র, সেগুলো আমি টিভিতে দেখে থাকি। সো আশা করি আপনাদের লেসন 1 নিয়ে কোনো ঝামেলা নাই, এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি লেসন 2-তে। এখানে দেখেন লেসন 2 এর যে টাইটেল, আউটসাইড স্কুল, স্কুলের বাহিরে। ঠিক আছে, এইখানে নিচে কয়েকটা কনভারসেশন দেওয়া আছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে, শুনতে হবে, পড়তে হবে, হ্যাঁ। এবং সেটা একটু ভালো করে পড়লে এখান থেকে কিছু কাজ আছে, এই জায়গাতে আপনারা দেখতে পারবেন কিভাবে রিকোয়েস্ট করতে হয় এবং কিভাবে রিকোয়েস্টে সাড়া দিতে হয়, মানে উত্তরটা আপনি কিভাবে করবেন। সো 1 নম্বরে যদি দেখি, 1, 2, 3 এই তিনটাতেই আসলে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা ব্যক্তির কাছে রিকোয়েস্ট করছে আলাদাগুলো। তো একে যদি দেখি তাহলে ফাহিম তামিমের কাছে রিকোয়েস্ট করছে, ক্যান আই বোরো ইয়োর পেন প্লিজ? বোরো বলতে কি, ধার নেওয়া। ঠিক আছে, তো এই ধার নেওয়ার যে ব্যাপারটা বা ধার করার যে ব্যাপারটা সেটা বলছে, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? তখন তামিম বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইট ইজ। হ্যাঁ অবশ্যই, কেন নিতে পারবা না, নাও। তখন দিয়ে দিছে, হিয়ার ইট ইজ এর বাংলা কি, এই নাও। হিয়ার ইট ইজ এর বাংলাটা হচ্ছে এই নাও। ওকে, তারপরে 2-এ দেখেন রাদিফ বলছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমাকে আমার অঙ্ক করতে বা গণিতে সাহায্য করতে পারো? তখন রাহিন বলছে, দেখেন, সরি, এখানে সরি আই কান্ট, না আমি আসলে পারবো না, আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি আসলে অঙ্কে অতটা ভালো নই। এখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কারো কাছে কোনো রিকোয়েস্ট করছেন কোনো কিছু হেল্প নেওয়ার জন্য, কুড ইউ প্লিজ ব্যবহার করছেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, কেউ যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে ইয়েস অফকোর্স ইউ ক্যান এরকম বলছে, আর যদি না পারে তাহলে কি বলছে, সরি আই কান্ট। কেউ কিন্তু এটা বলছে না যে নো, নো বলাটা কিন্তু পোলাইট নয়, এটা কিন্তু ভদ্রতার মধ্যেও পড়ে না। সো আপনাকে ভদ্রতা বজায় রেখে একটু নরমভাবেই বলতে হবে যে দুঃখিত আমি আসলে পারবো না, এবং তারপরে একটা কারণ বলবেন কেন আপনি পারবেন না। ঠিক আছে, যেমন বলছে সরি আই কান্ট, আমি পারবো না কারণ আই এম নট গুড অ্যাট ম্যাথস, কারণ আমি অঙ্কে অতটা ভালো নই। তো তারপরে দেখি সিস্টার বলছে ব্রাদারকে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। তো সিস্টার তার হোমওয়ার্ক করছে, তখনই হয়তো ব্রাদার এসে টিভিটা চালু করে দিছে, তখন তাকে এটা বলেছে যে তুমি কি দয়া করে টেলিভিশনটা অফ করতে পারবা, বন্ধ করতে পারবা, আমি আমার হোমওয়ার্কটা করছি, এতে প্রবলেম হচ্ছে। তখন দেখেন যে এই এই কথাটা, এই রিকোয়েস্টটা যখন করলো, রিকোয়েস্ট করার পর ব্রাদার বলছে, সরি আই ডিড নট নোটিস দ্যাট। এখন আপনি ডিড নট বলতে পারেন, ডিডেন্ট বলতে পারেন, দুঃখিত আমি আসলে তোমাকে খেয়াল করিনি। নোটিস মানে দেখাও হতে পারে, বাট এখানে খেয়াল করার ব্যাপারটা, ঠিক আছে, আমি তোমাকে আসলে খেয়াল করি নাই, প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। গো অন উইথ ইয়োর স্টাডিজ বলতে তোমার যে কাজ ছিল সেটা, মানে পড়াশোনা, সেটা তুমি চালিয়ে যাও। সো এই নাম্বারে আশা করি কোনো অসুবিধা আপনাদের নাই এই অ্যাক্টিভিটিসে। এখান থেকে আমি আবারও বলি, দুইটা বিষয় আমরা শিখলাম, এক, কাউকে যদি আপনি রিকোয়েস্ট করেন ক্যান ব্যবহার করবেন অথবা কুড ব্যবহার করবেন অথবা উড ব্যবহার করবেন, ক্যানাই বড়ো অথবা কুডাই বড়ো অথবা উডাই বড়ো এরকম হইতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আপনি যদি না পারেন তাহলে সরাসরি নো বলবেন না, একটু পোলাইটলি বলবেন। বি নাম্বার অ্যাক্টিভিটিসে দেখুন, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, এখানে উপযুক্ত শব্দ দিয়ে এই যে গ্যাপগুলো রয়েছে, শূন্যস্থানগুলো আছে, এগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করলেও কিন্তু এগুলো এক একটা রিকোয়েস্ট হবে এবং এক একটা কি হবে, উত্তর হবে। উপরে যে কনভারসেশন যেমন পড়লাম এগুলো সেম, এই যে এখানে দেখেন, এখানে খুব সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন। ভিডিওটা পজ করে আপনারা এগুলো দিয়ে আপনাদের বইয়ের শূন্যস্থানগুলো পূরণ করে নেবেন। ওকে, আমি পড়ে দিচ্ছি। কুড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন শুরুতেই, কুড ইউ লেন্ড মি, দেখেন শুরুর দিকে যদি আসি, কুড ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক ফর এ ডে,
তুমি কি আমাকে তোমার ইংরেজি বইটা একদিনের জন্য ধার দিতে পারো? এখন বি কি বলছে দেখেন, সরি আই কান্ট, মানে আমি দুঃখিত, আমি পারবো না। আই নিড টু রিড ইট টুনাইট, কারণ আমাকে আজকে রাতে এটা পড়তে হবে। টুনাইট মানে আজ রাত, ঠিক আছে, বা আজ রাতে। সো এই জায়গায় বুঝলেন তো, সরি আই কান্ট, ও কিন্তু ন বলতে পারতো, না বলে কি বললো, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। তারপরে একটা কারণ বলছে, আমার আজকে রাতে এটা পড়তে হবে, এই জন্য আমি তোমাকে ধার দিতে পারবো না। পরে দেখি, কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথেই আছে মাত্র 20 টাকা। কারণটাও বলে দিল, কিন্তু এখানে আপনি দুইটাই কিন্তু বুঝতে পারলেন। সো এইখানে পোলাইটভাবে উত্তরটা করা হয়েছে। তারপরে যদি আমরা আসি, এরপরের যেগুলো আছে যেমন এ বি, আরেকটা আছে, এইখানে যদি আসি, কুড ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি দয়া করে তোমার ক্যালকুলেটরটা আমাকে দিবা? তখন বি বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তারপরেরটাতে আমরা একটু খেয়াল করব। দেখেন, আপনি যদি হ্যাঁ বলে দেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরও কিছু লাগানোর দরকার নাই, ইয়েস অফকোর্স এটা বললেই এনাফ, তাই না? এটাই ভালো শোনায়, কারণ আপনি তাকে দিবেন, সে চাচ্ছে, সে এমনি খুশি হয়ে যাবে। তারপরে দেখেন, কুড ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, তুমি কি আমার জন্য একটা খাতা এবং কলম ওই স্টেশনারি দোকানদারের কাছ থেকে এনে দিতে পারবা? তখন কি বলছে দেখেন উত্তরে, ইয়েস অফকোর্স আই ক্যান, হ্যাঁ অবশ্যই আমি পারবো। আই ক্যান মানে কি, আমি পারি বা আমি পারবো। তারপরে দেখেন শেষে, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, তুমি কি আমার এই বক্সটা গাড়িতে রেখে দিতে পারবা? তখন সে বলছে ইয়েস শিওর আই উইল, হ্যাঁ অবশ্যই আমি পারবো। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আপনাদের জন্য এটা বেটার হবে। এরপরে যে অ্যাক্টিভিটিসটা রয়েছে সেটা আমরা বলবো, এই শূন্যস্থানগুলো আপনারা পূরণ করে নেবেন। হ্যাঁ, সি নাম্বার অ্যাক্টিভিটিসটা, এটাই কিন্তু লেসন 2 এর শেষ অ্যাক্টিভিটিস। মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলো অনুযায়ী আপনাকে রিকোয়েস্ট তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন আমি একটু যদি আপনাকে প্রত্যেকটা ইয়ে করে দিই, মানে পড়ে দিই, তাহলে আপনার জন্য ইজি হবে। আর যদি আমরা এটা সরাসরি চলে যাই, আর উপরে নিচে এই যে দুইটা যে কনভারসেশন করছি সেটার উপরেই কিন্তু ভিত্তি করে সি নাম্বারটা আপনাকে লিখতে হবে বা মেক করতে হবে। এই যে এখানে দেখেন আমি দিয়ে রাখছি, এখানে শুরুতে দেখেন 1 নম্বরে যেটা আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, আপনি চাচ্ছেন কেউ আপনাকে ধৌত করার কাজে, কাপড় ধোয়ার কাজে হেল্প করবে। তাহলে আপনি কিভাবে কাউকে রিকোয়েস্ট করবেন, হ্যাঁ অনুরোধ করবেন কিভাবে? মনে রাখবেন দুইটা পদ্ধতি, ওই যে আগেও বললাম, কুড ইউ প্লিজ ব্যবহার করবেন অথবা উড ইউ প্লিজ, ঠিক আছে? আর এইখানে উত্তর করার জন্য খুবই একটা ইজি ওয়ে আছে এই জায়গাতে। এই যে দেখেন উত্তরটা দেখেন, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, শেষে একটা কোয়েশ্চেন মার্ক, তাই না? তো এখানে মনে রাখবেন, এই যে প্রশ্নে যেটা থাকবে হিন্টসে যে ক্লু আছে না, সেখানে যে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু, এতটুকু তুলে দিয়ে এর পরিবর্তে আপনারা লিখবেন কুড ইউ প্লিজ অথবা উড ইউ প্লিজ, ঠিক আছে? কুড ইউ প্লিজ অথবা উড ইউ প্লিজ। তারপরের যে অংশটুকু থাকবে, বাকি অংশটুকু আপনারা লিখে ফেলবেন, মানে টু এর পরে যে অংশ থাকবে সম্পূর্ণটা আপনারা লিখে ফেলবেন, ঠিক আছে? লিখার পরে শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, ইউ যদি থাকে ক্লুতে, ইউ যদি থাকে তাহলে আপনার উত্তরে মি লিখবেন। আবার ক্লুতে যদি ইয়োর থাকে তাহলে আপনারা উত্তরে কি লিখবেন, মাই। মনে থাকবে, ইউ থাকলে লিখবেন মি, ইয়োর থাকলে লিখবেন মাই, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। দ্বিতীয়টা দেখেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, আপনি চাচ্ছেন, চেঞ্জ বলতে এখানে ভাঙিয়ে দেওয়া, ভাঙতি করা। সো আপনি চাচ্ছেন কেউ একজন আপনাকে 100 টাকা ভাঙতি করে দিবে, তাকে কিভাবে আপনি রিকোয়েস্ট করবেন? এখানে দেখেন, এই যে ইউ ওয়ান্ট সামওয়ান টু, এতটুকু তুলে দিয়ে আমরা কি দিব, কুড ইউ প্লিজ, তারপরে যা আছে তাই তুলে দিব, তাই দিয়ে দিব। হ্যাঁ, কুড ইউ প্লিজ গিভ, ইউ আছে, ইউ এর জায়গায় আমরা কি দিব, মি দিব, গিভ মি চেঞ্জ ফর দিস 100 টাকা নোট, শেষে একটা প্রশ্নবোধক। ওকে, যে ইউ এর জায়গায় মি দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। নিচেরটা দেখেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, তাহলে এটা কী হবে বলেন তো, আপনারাই পারবেন। টু এর আগ পর্যন্ত তুলে দিব, দেওয়ার পরে উড ইউ প্লিজ, তারপরে কি শেষে যা আছে তাই, ওয়েট এ মিনিট, শেষে একটা কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল। আপনি কি আমার জন্য 1 মিনিট ওয়েট করবেন, এটা এটা বলা হচ্ছে, ঠিক আছে? অপেক্ষা করবেন। ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, আপনি চাচ্ছেন কেউ একজন আপনার ব্যাগ বহন করুক, তাহলে আপনি কি করবেন? সেম দেখেন, এই যে ইউ ওয়ান্ট সামওয়ান টু তুলে দিয়ে কুড ইউ প্লিজ লাগিয়ে বাকিটুকু দিয়ে দিবেন, ইউর এর জায়গায় মাইটা দিয়ে দিবেন জাস্ট।
এবং শেষেরটা দেখেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, আপনি চাচ্ছেন কেউ একজন আপনার জন্য রিক্সা ডেকে দিক, তাকে কি বলবেন? কুড ইউ প্লিজ কল মি এ রিক্সা। এই যে ইউ ওয়ান্ট সামওয়ান টু তুলে দিয়ে কুড ইউ প্লিজ দিয়ে বাকি অংশটা দিয়ে ফেলবেন। আশা করি সবটুকু বুঝতে পেরেছেন। এর মাধ্যমে আমাদের লেসন 1 এবং 2 শেষ হয়ে গেল। আগামী ভিডিওতে পরবর্তী লেসনে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।